সৌদি আরবে আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক, কেন সৌদি আরবকে বেছে নেওয়া হলো আলোচনার জন্য? সৌদি আরবিয়াকে খুব মর্যাদা করল, তাকে বিশ্বের ডিপ্লোম্যাটিক যে হয় দর কষাকষিতে একদম তাকে উঁচু পর্যায়ে নিয়ে এলো, একদম টপে নিয়ে আসলো। এবং এখানে যদি এটা সাকসেসফুল হয়ে যায় এই শান্তি চুক্তি এন্ড সো অন, তাহলে ইট কুড ইভেন ব্রিং এ নোবেল প্রাইজ। আমরা যদি গাজার যে সিজ ফায়ারটা হয়েছে এটা যদি আমরা দেখি, এখানে মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু কাতার। পরিষ্কার হয়ে গিয়েছিল যে মোহাম্মদ বিন সালমান এটার জন্য দায়ী এবং তার ব্যাপারে নিষেধাজ্ঞা আমেরিকার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এসেছিল। সৌদি আরবে আমেরিকা এবং রাশিয়ার প্রতিনিধিদের বৈঠক, এই বৈঠকে ইউক্রেন বা ইউরোপের উপস্থিতি না থাকা নিয়ে নানান রকম প্রশ্ন তো উঠছে। আলোচনা আসলে কতটুকু ফলপ্রসূ হবে এই বিষয়টা নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করছেন। আপনার পর্যালোচনা শুনবো, সেই সাথে একটু যদি যুক্ত করতেন, কেন সৌদি আরবকে বেছে নেওয়া হলো আলোচনার জন্য? খুবই সুন্দর প্রশ্ন। আজকে আমার খুব ভালো লাগছে যে নকিব আছে, প্রফেসর নকিব অনেক এটাকে এনলাইটেন করতে পারবে আমাদের এই আজকের এই প্রোগ্রামকে। সৌদি আরবিতে কেন, এটাই আপনার প্রশ্ন। যুক্তরাষ্ট্র, আপনি খেয়াল আছে যে ফার্স্ট টার্মে যখন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছিল, প্রথম দেশ যেটা সে সফর করেছিল স্টেট লেভেলে, স্টেট ভিজিট, সেটা কিন্তু সৌদি আরবিয়া। আবার সৌদি আরবিয়ার তার যে জামাই, তাকে কিন্তু $2 বিলিয়ন দিয়েছে, $2 বিলিয়ন দিয়েছিল জাস্ট ফর মানে একটা ইনভেস্টমেন্টের বিষয়ে। আচ্ছা, তারপরে এখন বর্তমানে থেকে সৌদি আরব থেকে ডোনাল্ড ট্রাম্প হয়তো সম্ভবত 600 বিলিয়নের মতন কিংবা তারও বেশি, কিংবা হয়তো একটু কম হতে পারে, এটা সে পাওয়ার চেষ্টা করছে আমেরিকাতে সৌদি ইনভেস্টমেন্ট। কাজে বোঝা যাচ্ছে যে সৌদি ক্রাউন প্রিন্সের সঙ্গে তার দারুণ বন্ধুত্ব। আমি এটাকে বলবো যে ধনী ধনী মাসুত হয়, মানে দুজনেই বিশাল ধনী। তার তো হলো মানে বিশাল ধনী সৌদি যুবরাজ, তার তো অ্যাসেটের কোনো সীমা নেই, কারণ যেটা সোভরেন ফান্ড সেটা তার কন্ট্রোলে। আর এদিকে ডোনাল্ড ট্রাম্পও ধনী, কাজে ধনী ধনী মাসুত হয়। তবে যে সৌদি আরবিয়া লাস্ট কয়েক বছর ধরে আমি যেটা লক্ষ্য করেছি যে সে কিন্তু একটা খুব ডেলিকেট সম্পর্ক রেখে যাচ্ছে উইথ অল কাইন্ডস অফ প্লেয়ার্স। যুক্তরাষ্ট্রের সঙ্গে তার বন্ধুত্ব আছে, এমনকি ইসরায়েলের সঙ্গে তার সম্পর্ক আছে, রাশিয়ার সঙ্গে তার সম্পর্ক আছে, ভারতের সঙ্গে তার সম্পর্ক আছে, পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক আছে। কাজে আমি মানে অনেকটা বিস্মিত হয়ে যাই যে সবার সঙ্গে কিন্তু একটা সে রিলেশনশিপ রেখে যাচ্ছে। এটাও হয়তো একটা ফ্যাক্টর হতে পারে। তবে আমার যেন মনে হয় যে রাশিয়া উইল ফিল কমফোর্টেবল ইন সৌদি আরবিয়া, এটাও একটা অন্যতম উদ্দেশ্য হতে পারে। আর থার্ড হতে পারে যে ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবিয়াকে খুব মর্যাদা করল, তাকে বিশ্বের ডিপ্লোম্যাটিক যে হয় দর কষাকষিতে একদম তাকে উঁচু পর্যায়ে নিয়ে এলো, একদম টপে নিয়ে আসলো। এবং এখানে যদি এটা সাকসেসফুল হয়ে যায় এই শান্তি চুক্তি এন্ড সো অন, তাহলে ইট কুড ইভেন ব্রিং এ নোবেল প্রাইজ, সেটাও হয়তো হয়ে যেতে পারে যদি শান্তি আসে। আমি যদি বললাম, কাজে সব দিক থেকে যেন আমার মনে হচ্ছে যে এই সব কনসিডার করে সে সৌদি প্রিন্সের সঙ্গে খাতির করার জন্য এবং সে এখানে শুরু করলো। আরো একটা ব্যাপার আছে যে তার মনে মনে আরো একটা ঘটনা আছে, আব্রাহাম যে ট্রিটি প্যাক্ট, ওটা আবার উনি চলে যেতে চাচ্ছেন এবং সেখানে তো সৌদি আরবিয়া ছাড়া কিছুতেই কোনো কিছু হবে না। কাজেই আমার মনে হয় এই সমস্ত ফ্যাক্টরস কনসিডার করে ডোনাল্ড ট্রাম্প, যিনি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু করবেন না, উনি দেখছেন যে এটাই একটা ভালো, তাই উনি করছেন। জি, ডক্টর নকিবুর রহমান। জি, সরল ভাই সুন্দর করে কথা বললেন এবং অনেকগুলো বিষয় কভার করেছেন। তো আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, যে আমরা যদি দেখি যে ডেফিনেটলি ডোনাল্ড ট্রাম্প একজন খুব ভালো নেগোশিয়েটর, এটা এই ব্যাপারে কোনো সন্দেহের অবকাশ নেই। তিনি দীর্ঘদিন তার যেই ব্যবসায়িক সাফল্য এর অনেকটাই এসেছে রিয়েল স্টেট থেকে, এবং সেখানে রিয়েল স্টেট
ব্যবসার মূল প্রতিপাদ্য বিষয় কিন্তু কিভাবে নেগোশিয়েট করা যায়। সো তিনি এ ব্যাপারে খুবই ভালো জানেন। সো তিনি সৌদি আরবে গিয়েছেন সৌদি আরবকে কিছুটা তাদের ইগোকে বুস্ট করার জন্য। এটা হলো মূল বিষয়। আমরা যদি দেখি যে মধ্যপ্রাচ্যে দুইটা বলয় রয়েছে, সৌদি আরব এবং আরব আমিরাতের একটা বলয়, আর একটা বলয় রয়েছে তুরস্ক এবং কাতার, তাদের একটা বলয়। এবং আমরা যদি দুইটা বড় ক্রাইসিস যেটা এখন বিশ্বে আমরা ডিল করছি, একটা হলো মধ্যপ্রাচ্যে গাজার যে গণহত্যা সেই বিষয়টি এবং ইউক্রেনে যে যুদ্ধ। আমরা যদি গাজার যে সিজ ফায়ারটা হয়েছে এটা যদি আমরা দেখি, এখানে মুখ্য ভূমিকা পালন করেছে কিন্তু কাতারের নেগোসিয়েশনের ফলে কিন্তু এটা হয়েছে। এবং সিরিয়াতে বাশার আল আসাদের পতন যেটা হয়েছে সেখানে মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছে তুরস্ক। সো ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাসীন হওয়ার সাথে সাথে আমরা যদি স্কোর রাখি তাহলে তুরস্ক এবং কাতার ব্লক 1 এবং সৌদি আমিরাত ব্লক 0। সো ডোনাল্ড ট্রাম্প এ কারণে তিনি অলরেডি বলেছেন যে যদি সৌদি আরব আমাদেরকে ইনভেস্ট করে আমাদের এখানে, তাহলে পরে আমরা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করবো এবং তাদেরকে সুবিধা দেবো, এরকম একটা ট্রানজাকশনাল কথা কিন্তু বলেছেন। এবং সেটার সুবাদেই সৌদি আরব অলরেডি একটা বড় ধরনের ইনভেস্টমেন্টের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু সেটাই এনাফ না। সৌদি আরবের যে ইগো আছে সেই ইগোটাকে একটু যদি কি বলা যায় ম্যাসাজ করার একটা সুযোগ ডোনাল্ড ট্রাম্প পান। এ কারণেই কিন্তু সৌদি আরবকে ভেন্যু হিসাবে করা হয়েছে, যাতে করে কাতারের সমমর্যাদায় তাদেরকে নিয়ে আসা যায়। এটা একটা ধারণা অনেকেই করছেন যে যেহেতু কাতারের সাথে একটা স্নায়ুযুদ্ধ সৌদি আরবের চলছে। এবং সরোয়ার ভাই যেটা বলছেন, সৌদি আরবের সাথে কিন্তু অনেকগুলা কি বলা যায় যে স্টেট অ্যাক্টর যারা অন্যদের ব্যাপারে হোস্টাইল, তাদের সাথে সৌদি আরবের একটা ভালো সম্পর্ক রয়েছে। চায়নার সাথে, ইন্ডিয়ার সাথে, মানে ব্রিক্স এর সমস্ত মেম্বারের সাথে কিন্তু সৌদি আরবের একটা ভালো সম্পর্ক রয়েছে। এবং সাথে সাথে আমরা যদি একটু স্মরণ করি যে 2018 সালে সৌদি নাগরিক জামাল খাশোগি, যিনি ওয়াশিংটন পোস্টের একজন সাংবাদিক ছিলেন, তাকে নির্মমভাবে ফ্রান্সে হত্যা করা হয়েছিল টার্কিশ দূতাবাসে, যেখানে তিনি গিয়েছিলেন একটা কাজে। সেখানে তাকে হত্যা করে তার দেহ খণ্ড বিখণ্ডিত করে সেই দেহাবশেষ সৌদি আরবে নিয়ে যাওয়া হয়েছিল। এবং বিভিন্ন ডিপ্লোম্যাটিক কমিউনিকেশন থেকে এটা পরিষ্কার হয়ে গিয়েছিল যে মোহাম্মদ বিন সালমান এটার জন্য দায়ী এবং তার ব্যাপারে নিষেধাজ্ঞা আমেরিকার বাইডেন প্রশাসনের পক্ষ থেকে এসেছিল। ডোনাল্ড ট্রাম্প সেই বিষয়টাকেও একটু নমনীয় করার জন্য চেষ্টা করছেন। সো এই অনেকগুলা বিষয় এখানে রয়েছে। এবং ইন্টারেস্টিং বিষয় হলো যে আমরা যদি জেডি ভ্যান্সের ইউরোপে যে তিনি বক্তব্য দিয়েছেন সেটা যদি আমরা দেখি, সেখানে কিন্তু তিনি পরিষ্কারভাবে একটা মানে আমেরিকা ফার্স্ট যে আইডিওলজি সেটার একটা হিন্স দিয়েছেন, যেখানে ইউরোপের দেশগুলার দুশ্চিন্তার কিন্তু অনেক কারণ রয়েছে। নেটোতে ইউক্রেনের মেম্বারশিপ যেটা একটা বিরাট কারণ ছিল যুদ্ধ শুরু হওয়ার, অনেকেই মনে করেন। ডোনাল্ড ট্রাম্প, জেডি ভ্যান্স এবং মার্কো রুবিও পরিষ্কারভাবেই বলে দিয়েছেন যে নেটোর মেম্বারশিপ ইউক্রেনের জন্য ইটস অফ দ্য টেবল, এটা কোনোভাবেই রাশিয়া পছন্দ করবে না। সো এখন পর্যন্ত আমরা যে নেগোসিয়েশনটা দেখছি এখানে, এটাও একটা আশ্চর্যজনক বিষয় যে যুদ্ধ বন্ধের যে আলোচনা সেখানে দুইটা পক্ষের উপস্থিত থাকার কথা, কিন্তু সেখানে নেটো কিংবা ইউক্রেনের কাউকে কিন্তু আমরা উপস্থিত দেখছি না। ইউক্রেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে কিন্তু সেখানে ইউক্রেন অনুপস্থিত। এবং ইউক্রেনের আসলে কিন্তু করার কিছু নেই, কারণ জেলেনস্কি বারবার বলেছেন যে আমেরিকার সাহায্য ছাড়া, অস্ত্র এবং অন্যান্য সাহায্য ছাড়া তারা এক মুহূর্তেও এই যুদ্ধে সার্ভাইভ করতে পারবে না। এজন্য ডেফিনেটলি ইউক্রেনের শান্তিটা অবশ্যই জরুরি, কিন্তু এট হোয়াট প্রাইস, এটা হলো খুব সিগনিফিকেন্ট। ইউক্রেনকে যদি নেটো মেম্বারশিপ গিভ আপ করতে হয়, তারপরে যে পরিমাণ ল্যান্ড অলরেডি রাশিয়া তার অধিগ্রহণে নিয়ে রেখেছেন সেটাকে যদি তাদের গিভ আপ করতে হয়, দে উইল লুজ ভলিউম। তো এই বিষয়গুলো রয়েছে। সো শান্তি তো আসতেই পারে, বাট শান্তির যে দামটা এটা কতটুকু হবে, আমার মনে হয় না যে ইউক্রেনের এখানে খুব বেশি নেগোসিয়েশনের রুম রয়েছে। এবং একটা মানে এক পেশে সলিউশনের দিকেই হয়তো এটা যাবে।
অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যদি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং গাজা সমস্যার আপাত দৃষ্টিতে সমাধান করতে পারেন, তাহলে তিনি প্রেসিডেন্ট ওবামার যে লেগেসি ছিল, যে তিনি জিমি কার্টারের যে লেগেসি, যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নোবেল শান্তি পুরস্কার পাওয়ার দিকে তিনি অবশ্যই এগিয়ে যাবেন, এবং এটা মনে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা বড় প্রায়োরিটি, এবং সেটা তিনি চেষ্টা করছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।